প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি তানিয়া সুলতানা, প্রভাষক পদার্থবিজ্ঞান, আনন্দমোহন কলেজ, তোমাদের সামনে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টি নিয়ে এসেছি। শিক্ষার্থীরা, ভরশক্তির সমীকরণ আইনস্টাইনের একটি কালজয়ী সমীকরণ, এবং এই সমীকরণের আলোকে কিন্তু আমরা পদার্থবিজ্ঞানকে আরও উন্নতি শিখরে নিয়ে যাই। তো পদার্থবিজ্ঞানে ভরশক্তির সমীকরণটা যখনই আসে তখনই আমরা নিউটনের সূত্র থেকে যদি চিন্তা করি, এবং এই নিউটনের দ্বিতীয় সূত্র বলেছিল কি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমান, এই অংশটা বলা ছিল। এবং আরেকটা বিষয় ছিল যে আইনস্টাইনের আপেক্ষিকতা সংক্রান্ত যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোও কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য বলা হয়েছে। তাহলে আমরা দেখি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, আমি জানি নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে আমরা কি জানি, F equal to d dt of mv। তো একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর ভর এবং বেগ উভয়ই কিন্তু পরিবর্তনশীল রাশি। তার মানে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে m, আমি লিখতে পারি dv divided by dt plus of v dm divided by dt, এই অংশটা লিখতে পারি। এবং এখানে আরেকটা বিষয় চলে আসবে, এই অংশটা কিন্তু আমরা রেখে দিলাম। পরবর্তীতে যদি আমরা সামনের দিকে আগাই, আমাদের সামনের দিকে এগিয়ে গেলে দেখা যাচ্ছে যে m ভরের বস্তুর উপর কিন্তু আমি f পরিমাণ বল প্রয়োগ করেছি, এবং f বল প্রয়োগ করার ফলে তার সরণটা কি পরিমাণ হয়েছে? ক্ষুদ্র সরণ dx পরিমাণ হলো। dx পরিমাণ সরণ হওয়ার ফলে কিন্তু তার একটা কাজ হয়, কৃতকাজটা কি? f ইন্টু dx। সেই অংশটা আমি একটু ভাষায় লিখে নিই। f বল প্রয়োগে আমরা কি পরিমাণ সরণ হচ্ছে? dx সরণ হলে, dx পরিমাণ সরণ হলে আমার কি হয়? কৃতকাজ চলে আসে ইকুয়াল টু f ইন্টু dx। এবং এই কৃতকাজটা আমি যদি বস্তুর গতিশক্তি চিন্তা করি dek, অর্থাৎ এই কৃতকাজটা বস্তুর গতিশক্তির dek এর সমান। তার মানে আমি কি লিখতে পারছি? আমি লিখতে পারছি dek is equal to f of dx। f এর মান বসাই m into dv divided by dt dx plus of v into dm divided by dt into হচ্ছে dx। সেখান থেকে দেখো dx divided by dt equal to কিন্তু আমরা জানি হচ্ছে v। তার মানে mv dv plus হচ্ছে v square of dm। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এই অংশটুকুর পরে আমি 1 নম্বর ইকুয়েশন কি? তার মানে 1 নম্বর ইকুয়েশন এখানে আমি একটু শর্ট করে লিখে নিচ্ছি। আমি 1 নম্বর ইকুয়েশন পেয়েছি dek is equal to mv dv plus of v square of dm। এটাকে আমি পেয়েছি হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এটাকে আমি একটু নোট করে রেখে দিলাম। পরবর্তী অংশটায় যাই। মনে আছে ভরের আপেক্ষিকতা থেকে আমরা কি পেয়েছিলাম? তাহলে এই অংশটায় যখন যাচ্ছি আমরা জানি যে ভরের আপেক্ষিকতা থেকে পেয়েছিলাম কি? m is equal to m log divided by root over 1 minus of v square by c square। এটা ছিল আমাদের ভরের আপেক্ষিকতা থেকে। তো উভয় পার্শ্ব বর্গ করে তাহলে আমার চলে আসে m square 1 minus of v square divided by c square into হচ্ছে m square। চলে আসছি এখানে সরাসরি করে ফেলছি আমি m square c square minus of m square v square is equal to m naught square c square। এক্ষেত্রে পরবর্তীতে আমি কি করছি? ডিফারেন্স
যখনই আমি ডিফারেন্সিয়েশন করি তখন আমার এই সূত্রটা কেমন চলে আসে। আমার এক্ষেত্রে আলোর যে অংশটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এক্ষেত্রে আমার কি আসবে c স্কয়ার 2m dm মাইনাস অফ 2m v স্কয়ার dm মাইনাস অফ 2vm স্কয়ার dv, এবং এটা হচ্ছে গিয়ে যেহেতু কনস্ট্যান্ট সেহেতু এই অংশটা আসলো আমার 0 m নোটের ক্ষেত্রে। তাহলে এই অংশটার পরবর্তী অংশটা আমি যদি নরমালি করি 2m টাকে কিন্তু আমার বাদ দিতে পারি, বাদ দিলে চলে আসবে c স্কয়ার dm ইকুয়াল টু চলে আসবে mv চলে আসবে v স্কয়ার অফ dm প্লাস অফ mv dv। এটাকে আমি লিখছি 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন দেখো 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন, আমি যদি 2 নাম্বার ইকুয়েশনের মানটা 1 নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে কি হবে? সুতরাং 1 নং হতে আমি কি লিখতে পারছি d ek ইকুয়াল টু c স্কয়ার অফ dm, এই অংশটা আমি পেয়ে গেলাম। তো এই ক্ষেত্রে এই অংশটা কিন্তু আসলে তার গতি শক্তিকে বোঝাচ্ছে। পরবর্তী অংশটায় যখন যাব, পরবর্তী অংশটায় দেখো বস্তু কণাটা আমার প্রাথমিকভাবে স্থির ছিল। বস্তু কণা যখন স্থির থাকবে তখন v ইকুয়াল টু যখন 0 হবে তখন কিন্তু আমি ধরতে পারি, আমি এখানে ক্লিয়ার লিখে দিচ্ছি যে ভরের আপেক্ষিকতা এখানে এই অংশটা নেই। বস্তু কণা স্থির অবস্থায়, বস্তু কণার স্থির অবস্থায় কি ছিল v ইকুয়াল টু 0 হলে আমি এখানে কি করছি ভর m ইকুয়াল টু হচ্ছে m নট, এবং আমার এক্ষেত্রে e k ইকুয়াল টু চলে আসলো 0, স্থির অবস্থায় গতিশক্তি 0। যখন v ইকুয়াল টু v হবে তখন m ইকুয়াল টু হচ্ছে m, এবং এই ক্ষেত্রে আমার e k ইকুয়াল টু e k, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার গতিশক্তিটা থাকবে। তাহলে এই লিমিটের মাঝে যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি, এই লিমিটের মাঝে এই 3 নাম্বার ইকুয়েশনকে উপরোক্ত লিমিটের আলোকে ইন্টিগ্রেশন করি, মানে হচ্ছে সমাকলন করে। তাহলে ইন্টিগ্রেশন অফ লিমিটটা কি ছিল d অফ ek, এখানে লিমিট ছিল হচ্ছে c স্কয়ার যেহেতু কনস্ট্যান্ট dm, এখানে ছিল m নট ইনটু m। আমি একবারে করে নিচ্ছি, একবারে করে নিলে এখানে চলে আসবে হচ্ছে ek চলে আসবে, কারণ এখানে দেখো আমি নরমালি করি 0, এই অংশটা আছে ek, এখানে ছিল c স্কয়ার, এখানে m, এবং লিমিটটা দিচ্ছি m নট এই অংশটা। পরবর্তী লাইনে দেখো ek ইকুয়াল টু চলে আসলো c স্কয়ার m মাইনাস অফ m নট, এই অংশটা আসলো। তো পরবর্তী অংশটা আমরা যাই। এই পর্যন্ত আসার পরে যখনই পরবর্তী অংশটায় যাব দেখো আমার চলে আসবে কি যে ek ইকুয়াল টু এখানে আসবে mc স্কয়ার মাইনাস অফ m নট c স্কয়ার, ek প্লাস m নট c স্কয়ার ইকুয়াল টু mc স্কয়ার। পরবর্তী অংশটা দেখো এখানে বস্তুটা প্রাথমিকভাবে এটা ছিল কি তার হচ্ছে গতিশক্তি, তাহলে আমি এখানে লিখছি গতিশক্তি, আর m নট c স্কয়ার মানে হচ্ছে সে স্থির অবস্থায় যে তার শক্তিটা, সেটাকে আমি কি বলতে পারছি বিভব শক্তি। অর্থাৎ আমি এটাকে যদি আমি বিভব শক্তির কথা চিন্তা করি, স্থির অবস্থায় যে শক্তিটা বিভব শক্তি ইকুয়াল টু mc স্কয়ার। তাহলে আমরা জানি গতিশক্তি এবং বিভব শক্তি দুটো মিলে হচ্ছে যে মোট শক্তি, এবং মোট শক্তি ইকুয়াল টু আমার চলে আসলো mc স্কয়ার, এবং সেখান থেকে আমি এই মোট শক্তিটাকে যদি e দিয়ে মেনশন করি তাহলে চলে আসলো e ইকুয়াল টু mc স্কয়ার, এবং এটাই হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত ভর শক্তির সমীকরণ, যে সমীকরণের আলোকে আমরা বলতে পারছি যে কোনো বস্তুর শক্তি হচ্ছে ওই বস্তুর ভর
এদের বর্গের গুণফলের সমান। এবং এই সূত্রের আলোকেই আইনস্টাইনের পদার্থবিজ্ঞানের বিভিন্ন যে আজকের এই যে ধারা, সেই ধারাটা অনেকাংশে সফল হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আপেক্ষিকতা সম্পর্কে আমরা অনেক মোটামুটি ধারণা নিয়েছি এবং ভরশক্তি সমীকরণ পর্যন্ত আমরা পড়েছি। এখন সামনের দিকে অগ্রসর হব। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসলে একটা বিষয় আমরা আগে পড়ে এসেছি, সেই অংশটা আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো এখানে আছে মৌলিক বল, বলের একীভূতকরণ, প্ল্যাঙ্কের কৃষ্ণবস্তু বিকিরণ এবং প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব। আমি যদি ধারাবাহিকভাবে তোমাদের সামনে টপিকগুলো তুলে নিয়ে আসি। মৌলিক বল সম্পর্কে কিন্তু বলতে গেলে আমি একটা বিষয় এটার ক্ষেত্রে আমি একটু শর্ট করবো, কারণ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে এই অংশটা পড়ে এসেছি। তারপরে বেসিক যে বিষয়টা আছে, মৌলিক বল মানে যে সকল বল হচ্ছে মূল এবং অকৃত্রিম, অর্থাৎ এই বল তোমার হচ্ছে অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং হচ্ছে সে অন্য বলকে তোমার হচ্ছে অন্যগুলো প্রকাশ করে, সেটা হচ্ছে গিয়ে মৌলিক বল। মূলত হচ্ছে আমরা 4 ধরনের মৌলিক বলের কথা বলে থাকি। একটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বলের কথাগুলো বলা হয়েছিল। তো এই ক্ষেত্রে ডিটেলস কিন্তু তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারে, কিন্তু আমি যেখানে এখানে এই 4টা বলের নামগুলো বলে দিলাম, আর বলের একীভূতকরণ বিষয়টা কি সেই অংশটাকে কিন্তু একটু দেখো। বিজ্ঞানীরা যখন পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন, তারা বললেন যে আসলে বলা হচ্ছে মৌলিক বল 4 প্রকার, কিন্তু আসলে চিন্তা করা হলো যে এগুলো সবই কিন্তু একই প্রকার। এই কথাটা তারা প্রাথমিকভাবে ধারণা করে বলে যে একটা অন্যটার রূপ মাত্র, এরকম একটা বিষয় চলে আসে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওয়েনবার্গ, আব্দুল সালাম এবং গ্লাসো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তড়িৎচুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বলটাকে একীভূত করেন, বলেন যে হ্যাঁ, এই দুইটা বল একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তার মানে এই অবস্থা যদি চিন্তা করা হয়, তাহলে বলা যাচ্ছে যে আসলে এই মৌলিক বল 4 প্রকার অংশটা থেকে এখন চলে আসলো 3 প্রকারে। কারণ একটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল এবং দুর্বল নিউক্লিয় বল মিলে হচ্ছে একটা, এবং সবল নিউক্লিয় বলের কথা বলা হলো। এবং এইসব ক্ষেত্রে সবচেয়ে তার শক্তি বিবেচনা করে যে বলটাকে সবচেয়ে দুর্বল বিবেচনা করা হয়, সেটা হচ্ছে গিয়ে মহাকর্ষ বলের কথাটা বলা হলো। এটা ছিল আসলে মূলত মৌলিক বল এবং বলের একীভূতকরণের যে অংশটা, সেই অংশটা। এখন আমরা প্ল্যাঙ্কের কৃষ্ণবস্তুর বিকিরণটা পড়ার আগে আমাদের একটা বিষয় একটু জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা মহাকাশ আপেক্ষিকতা নিয়ে পড়লাম, আপেক্ষিকতাটা আমাদের আসলে কেন প্রয়োজন? মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আমার আপেক্ষিকতার প্রয়োজন। দেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন রকম গ্রহ, উপগ্রহ, নক্ষত্র নিয়ে কিন্তু আমাদের এই সৌরজগৎটা তৈরি। তো এই সৌরজগতের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি যদি চিন্তা করি দূরত্বের হিসাবে, আমরা আলফা সেন্টারের একটা নক্ষত্রের কথা চিন্তা করি, যা হচ্ছে আমাদের এই পৃথিবী থেকে 4.3 আলোকবর্ষ দূরে অবস্থিত। এই অংশটা আমার চিন্তা করা হলো। এখন মানে পৃথিবীতে অবস্থানরত একজন পর্যবেক্ষকে এই আলফা সেন্টারের পর্যন্ত যে দূরত্বটা চিন্তা করা হচ্ছে, সেই দূরত্বটা বলা হচ্ছে 4.3 বছর। তো এই যে অংশটা, তার মানে এর ক্ষেত্রে আমরা পড়ে এসেছিলাম দৈর্ঘ্য সংকোচন এবং কাল দীর্ঘায়নের কথাটা কিন্তু আমি বলে এসেছিলাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের, আমি যদি কাল দীর্ঘায়নটা আসলে এখানে হচ্ছে কিনা টাইমের, আমি যে একজন পর্যবেক্ষক, এই পর্যবেক্ষক আলফা সেন্টারের দূরত্বটা যে 4.3 আলোকবর্ষ বিবেচনা দেখলেন, তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল অংশটার মাধ্যমে কিন্তু আসলে চিন্তা করা হবে যে আসলে তার যেতে এতটুকু সময় লাগছে, না আরও বেশি লাগছে, না আরও কম লাগছে। দেখা গেল যে এই অংশটার ক্ষেত্রে আমি একটু তোমাদের মহাকাশের ক্ষেত্রে আপেক্ষিকতার যে
অংশটা আছে সেই অংশটা যদি করি, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পৃথিবীতে অবস্থিত একটা দুটি ভিন্ন ঘটনা সংঘটিত হয় এবং এরূপ ঘটনার ক্ষেত্রে উনি সময় যে ব্যবধান আছে এই সময় ব্যবধানটা নির্ণয় করে ডেল টি পরিমাণ। এবং উনি প্রথমে কি হচ্ছিল, তার যেতে সময় লাগছিল কত হচ্ছে 4.3 আলোকবর্ষের কথা বিবেচনা করা হয়েছিল এবং এই পর্যন্ত তার যেতে পৃথিবীর সাপেক্ষে তার আপেক্ষিক বেগটা ছিল 0.9 সি। তাহলে এই অংশটা যদি করি তাহলে আমার কিন্তু আমার সময় টোটাল লাগলো হচ্ছে 4.5। তাহলে ডেল টির সময়ের ব্যবধানটা কত আসলো 4.5 বছর। এটা যদি আমি সাধারণভাবে চিন্তা করি, যখনই আমি কাল দীর্ঘায়ন হচ্ছে কিনা সেই অংশটার বিবেচনা করি তাহলে আমার এই ক্ষেত্রে কি সমীকরণ ছিল, ডেল টি ইকুয়াল টু আমার ছিল ডেল টি রুট ওভার 1 মাইনাস অফ ভি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার, এরকম একটা বিষয় ছিল। তাহলে ডেল টির মানটা আমার এখানে মানটা বসিয়ে দেই, ডেল টির মানটা কত ছিল, ডেল টির মান আমি পেয়েছি 4.5 আর এক্ষেত্রে ছিল 1 মাইনাস অফ ভি এর মানটা কত ছিল, ভি এর মানটা ছিল 0.9 সি, এখানে আছে সি, আমি টোটালটার উপর স্কয়ার দিয়ে দিলাম। এখন এক্ষেত্রে আমার যদি আমি ম্যাথমেটিক্স করি ডিফারেন্সটা হচ্ছে বছর, অর্থাৎ আমার এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে এই যে আলফা সেন্টারাইড পর্যন্ত যেতে তখন একজন ব্যক্তির যে বয়স আছে সে যে বয়সে যাত্রা শুরু করলো সে আলফা সেন্টারাইডে যাওয়ার পরে তার মনে হবে যে তার বয়স এর সাথে আরও 1.4 বছর বেড়ে গিয়েছে বলে মনে হবে এবং এটাই হচ্ছে গিয়ে আসলে মহাকাশে আপেক্ষিকতার যে বিষয়টা আছে সেই বিষয়টা এভাবে আমাদের সামনে দৃশ্যমান হয়। এর পরবর্তীতে এখন আমি তোমাদের নিয়ে যাব প্ল্যাঙ্কের তোমার কৃষ্ণবস্তুর বিকিরণ এবং হচ্ছে কোয়ান্টাম তত্ত্বটা। দেখো কৃষ্ণবস্তুর ক্ষেত্রে ধরো কৃষ্ণবস্তুর ক্ষেত্রে আমাদের একটা কথা বলা হয়ে থাকে যে বস্তুটা সকল তরঙ্গ দৈর্ঘ্যের আলোটাকে শোষণ করে নিচ্ছে সেই বস্তুটাকে কিন্তু আমরা ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তুটা বলে থাকি। এবং কৃষ্ণ বস্তুর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপমাত্রার উপর কিন্তু তার বস্তুর ধর্ম এবং তাপমাত্রার উপর কিন্তু বস্তুটা কৃষ্ণ বস্তু হবে নাকি হবে না সেই বিষয়গুলো ডিপেন্ড করে এবং আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে সে কী করবে, অবশ্যই সব তরঙ্গদৈর্ঘ্যের আলোটাকে শোষণ করবে এবং সব তরঙ্গদৈর্ঘ্যের আলোটাকে সে কী করবে, বিকিরণ করবে। এই অংশটা চলে আসে আদর্শ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে। তো কৃষ্ণ বস্তুর আমি এখানে তোমাদের বলে দিচ্ছি কৃষ্ণ বস্তু নিয়ে যখনই আলোচনা আসবে আরেকটু ডিটেলসে যায় কৃষ্ণ বস্তু। তো এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল করা হয়। দেখো এখানে আমি একটা গ্রাফ অঙ্কন করতে যাচ্ছি। গ্রাফ অঙ্কন করার ক্ষেত্রে আমি x অক্ষ বরাবর নিয়েছি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং আমার y অক্ষ বরাবর হলো সর্বোচ্চ তোমার বিকীর্ণ শক্তিটা আমি নিচ্ছি কোথায়, y অক্ষ বরাবর। এই অংশটাই ছিল সর্বোচ্চ বিকীর্ণ শক্তি, এই অংশটা। তো এই ক্ষেত্রে কৃষ্ণ বস্তুর যে ধর্মটা আছে সেই ধর্মটা কি হচ্ছে, আমি এখানে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য এবং এই অংশটা যদি বের করে ধরো এখানে 500, 1000, 1500 এবং হচ্ছে এখানে ধরলাম 2000। শিক্ষার্থীরা কৃষ্ণবস্তুর বিকিরণ নিয়ে তোমাদের সাথে পড়াচ্ছিলাম। তো এক্ষেত্রে আমি একটু দেখো একটা গ্রাফিক্যাল চিত্র অঙ্কন করেছি কৃষ্ণবস্তুর বিকিরণ। এই অংশটা মানে মূলত আমি হেডিংটা লিখে দিলাম। দেখো এখানে একটা গ্রাফ যদি চিন্তা করি সেটা হচ্ছে x অক্ষ বরাবর তরঙ্গ দৈর্ঘ্য এবং y অক্ষ বরাবর বিকিরণ শক্তির তীব্রতা নিয়ে আমি একটা গ্রাফ অঙ্কন করেছি এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কিন্তু
ইনফ্রারেড অঞ্চলের কথাটা বলা হয়েছে। এই গ্রাফ অনুযায়ী যদি আমি চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে তাপমাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে তখন কৃষ্ণবস্তু হতে মোট যে বিকীর্ণ শক্তিটা আছে সেই বিকীর্ণ শক্তিটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আবার যে তরঙ্গদৈর্ঘ্যের সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ হয় তার তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পাচ্ছে। এই অংশটা মূলত এই গ্রাফটা থেকে আমাদের চলে আসছিল। তো দেখো আমি প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে সকল বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কিন্তু ইনফ্রারেড অঞ্চলে অবস্থান করে এবং তাপমাত্রা যত এবং যার ফলে কি আমাদের চোখে সেটা দৃশ্যমান হয় না। তাপমাত্রা যত বাড়তে থাকে সেটা হচ্ছে আস্তে আস্তে কি আমাদের চোখে দৃশ্যমান হতে শুরু করে এবং এই তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে আমার বস্তুটার অবস্থানটা কি ছিল, ইনফ্রারেড অঞ্চল থেকে তার হচ্ছে আলট্রাভায়োলেট অঞ্চল পর্যন্ত যে অঞ্চলটা আছে সেই অঞ্চল পর্যন্ত তোমার এই তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালীর রেখাগুলো বিস্তৃত হয়। এই বিষয়টা চলে এসেছিল তোমার প্ল্যাঙ্কের কৃষ্ণবস্তুর বিকিরণ সংক্রান্ত সূত্রটার মধ্যে দিয়ে। তো প্ল্যাঙ্কের এই কৃষ্ণবস্তুর বিকিরণের মাধ্যমে কিন্তু পদার্থবিজ্ঞানের অনেক দ্বার উন্মোচিত হয় আমাদের সামনে এবং উনি যে সূত্র দেন এই সূত্রের প্রেক্ষিতে পরবর্তীতে ভিএন ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে বর্ণালী রেখাগুলো ব্যাখ্যা করতে পারে এবং ব্যালেটিস দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের ক্ষেত্রে বর্ণালী রেখাগুলোর ব্যাখ্যা করতে পারে। পরবর্তী আমি তোমাদের সামনে এখন প্ল্যাঙ্কের আসলে যে এই টোটাল বিষয়টা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে করা হয়, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটার উপর আমার এগিয়ে যাব। তো প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি বলা হয়েছিল? প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা বলা হয়েছে যে বস্তু থেকে বিকিরণ বিভিন্ন বস্তু থেকে শক্তির বিকিরণ বা বিভিন্ন বস্তুর মাঝে শক্তির বিনিময় নিরবিচ্ছিন্নভাবে হয় না। প্ল্যাঙ্ক আমাকে বলেছেন যে কোনো বস্তু থেকে শক্তির বিকিরণ বা শোষণ যাই হোক না কেন সেটা নিরবিচ্ছিন্নভাবে হয় না। মানে হচ্ছে কি নিরবিচ্ছিন্ন মানে কি একটা চলে গেল আবার যে একটার পরে একটা যেতেই আছে এরকম একটা ধারাবাহিকতা রক্ষা করে না। কি হচ্ছে সে গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে নির্গত হচ্ছে। আমি তথ্যটা কি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। হেডিংটা ছিল এই। আমি আবার বলছি যে কোনো বস্তু থেকে শক্তির বিকিরণ বা বিনিময় নিরবিচ্ছিন্নভাবে হয় না, সেটা কিভাবে হচ্ছে গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে হচ্ছে এবং এই গুচ্ছ গুচ্ছ প্রত্যেকটা প্যাকেটকে কি বলা হচ্ছে? ফোটন বলা হচ্ছে। তো এই গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে যে শক্তি নির্গত হয় তার পরিমাণ কত? তার পরিমাণ হচ্ছে E=h পরিমাণের কথা বলা হয়েছে। এখন এখানে h কি? h আসলে হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে এই h এবং নিউ হচ্ছে গিয়ে কি যে এই যে শক্তিটা বিকিরণ হচ্ছে তার নিউটা হচ্ছে গিয়ে কম্পাঙ্ক। তো এখন আমি যদি চিন্তা করি যে আমার আমার এক্ষেত্রে বলা হচ্ছে যে n সংখ্যক ফোটন একত্রে নির্গত হচ্ছে, নিউ হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। তাহলে n পরিমাণ ফোটন যদি একত্রে নির্গত হয় তাহলে আমি সূত্রের রূপটা কি বলতে পারি? E=nh নিউ। এখানে n এর পরিমাণ n এর মান n = 0 1 2 3 4 যে কোনো একটা হতে পারে। এটাই ছিল গিয়ে মূলত প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বটা আমরা পড়ে ফেলেছি। এখন প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বে কিন্তু আমরা একটা নতুন শব্দ শিখেছি, সেটা হচ্ছে গিয়ে ফোটন। তার মানে আসলে ফোটনটা কি? ফোটনটাকে মূলত হচ্ছে যে আলোর কণাটা অনেকটা ফোটন হিসেবে আমি এখানে বিবেচনা করেছি। তাহলে যখনই হচ্ছে আলোর কণাটাকে ফোটন হিসেবে বিবেচনা করা হচ্ছে তখন দেখা গেল যে আলোর ব্যাগ এবং ফোটনের যে ব্যাগ আছে একই বেগে চলবে এবং ফোটন এক্ষেত্রে চার্জহীন এক প্রকার কণা এবং ফোটন কণার শক্তিটা কি? E=h পরিমাণ
এইচ প্ল্যাঙ্ক ধ্রুবক, নিউ হচ্ছে গিয়ে ফোটনের কম্পাঙ্ক। ফোটন যদিও ভরহীন তবুও এর কিন্তু সুনির্দিষ্ট ভরবেগ আছে। এখানে এই বিষয়টা আমার একটু মাথায় রাখতে হবে। এই বিষয়টা হচ্ছে যে আমি একটা বিষয় বলছি, এটা খুব জানার বিষয় যে ফোটন বলা হচ্ছে কি এটা ভরহীন, কিন্তু যদিও ভরহীন কিন্তু তার আবার কি আছে, সুনির্দিষ্ট ভরবেগ আছে, সুনির্দিষ্ট ভরবেগ আছে। এবং এই ভরবেগটা কি, P ইকুয়াল টু ভরবেগটা চলে আসছে h নিউ ডিভাইডেড বাই c। তাহলে আমি প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, সেই কোয়ান্টাম তত্ত্বের আলোকে কোয়ান্টাম তত্ত্বটা কি পরিমাণ শক্তি নির্গত হচ্ছে সেটা আমরা জানছি, এবং সেখান থেকে আমরা বলতে পারছি যে হ্যাঁ, ফোটন একটা ভরহীন কণা যেটা আলোর বেগে চলছে, এবং যদিও এটা ভরহীন বাট এর একটা সুনির্দিষ্ট ভরবেগ আছে, যে ভরবেগটা হচ্ছে গিয়ে P ইকুয়াল টু h নিউ ডিভাইডেড বাই c। তাহলে এই পর্যন্তই ছিল তোমাদের প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এখন পরবর্তীতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে আমাদের আরো কিছু অংশ আছে, সেই অংশটা